আজ বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা। রোববার থেকে অসহযোগের ডাক, আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত। 25 লাখ টাকার মাইক্রোস্কোপ প্রায় 2.5 কোটি টাকা। ইসলামী বিশ্ববিদ্যালয় যন্ত্রাংশ কেনায় দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদ সীমার উপরে, বাঁধ ভেঙে লোকালয়ে পানি, টানা বৃষ্টি ও ঢলে বান্দরবানের নির্মাঞ্চল প্লাবিত। কোটা আন্দোলনের সময় সচল ছিল পায়রা সমুদ্র বন্দর, নির্বিঘ্ন রাখতে কর্তৃপক্ষের নজরদারি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এবং বৈরী আবহাওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে শেরেবাংলায় টাইগারদের ফিটনেস টেস্ট, ছিলেন না হাতুরু সহ কোচিং স্টাফের কেউ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে শুক্রবার রাতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। শনিবার বিকেল 3টায় রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন শিল্পীরা। ইতোমধ্যে দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড ও শিল্পীরা এই কর্মসূচিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল আজ হবে না বলে গণমাধ্যমকে জানানো হয়। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকার 78 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে তাদের জামিন দেন বিচারক। আইনজীবী জানান, কোনো পরীক্ষার্থী আবেদন করলে জামিনে মুক্তির বিষয়ে সহায়তা দেবে সরকার। শাহাদাত নিশাদের রিপোর্টে বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় সারা দেশে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে 78 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় কয়েকজন শিক্ষার্থীদের। ওখানে শুনানি করেছেন, জামিন হয়েছে এবং এখানে জামিনের কোনো কন্ডিশন নেই, অর্থাৎ স্থায়ী জামিন হয়েছে এবং বাচ্চারা পরীক্ষা দিতে পারবে। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। চলমান এই সহিংসতা আন্দোলনের মধ্যে যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেবে সরকার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন এইচএসসি পরীক্ষার্থী সহ 20 জন। শুক্রবার রাতে রংপুরে আবু সাইদ হত্যা, ভ্যানচালক মানিক হত্যা, তাসার থানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং এইচএসসি পরীক্ষার্থী সহ 8 শিক্ষার্থীর জামিনে মুক্তি পেয়েছেন। রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা তাদের জামিনের আদেশ দেন। এদিকে সাতক্ষীরা এইচএসসি পরীক্ষার্থী সহ 6 জন ও নরসিংদীতে 6 এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। অভিভাবকরা জানান, জামিন দেওয়া হলেও মামলা থেকে অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে। বিশ জন ডিবি, 10-12 জন পুলিশ, র্যাব 5-7 জন, রাত 1টা হবে। ওই সময় যে আমার বাচ্চাটা তুলে নিয়ে চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন আমার ছেলেকে তুললেন? তোকে আপনার ছেলে দোষ করেছে। কি দোষ করছে? আর কিছু বলে নাই, অত কিছু বলে নাই, নিয়ে চলে আসছে। আমার ছেলের রানিং পরীক্ষা চলতেছে, 9-এর পরীক্ষা। এখন এই ছেলের বয়স আমার 14 বছর, ওকে কিভাবে 19 বছরের মামলা দেয়?
কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে মানিকগঞ্জের সিংগাইরে নিহত 2 জনই ছিলেন পথচারী। একজন কুমিল্লার বাঞ্ছারামপুরের তুহিন আহমেদ এবং অন্যজন উপজেলার ধল্লা ইউনিয়নের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদ মাহমুদ। তুহিন কাজ শেষে ফেরার পথে এবং সাদ কৌথুলী হয়ে আন্দোলন দেখতে বাসার নিচে নামলে গুলিবিদ্ধ হয় এবং নিহত হয়। তাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরুজের ডেস্ক রিপোর্ট। সাভার জাবালে নূর দাখিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদ মাহমুদ গত 20 জুলাই দুপুরে বাসার ছাদে ফুফাতো ভাই হাসিবুলের সাথে খেলছিল। এ সময় সাভার নিউ মার্কেটের দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে কৌতূহলী হয়ে বাসার নিচে রাস্তায় নামলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় উরুতে গুলি লেগে ঘটনাস্থলে পড়ে যায় সাদ। এ সময় সাদের ফুফাতো ভাই হাসিবুলের গায়েও গুলি লাগে। তাদের সাহায্যে আসা এক রিকশা চালকও গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাদের ধরাধরি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর জন্য পুলিশ ও প্রশাসনকে দায়ী করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন সাদের বাবা। ওকে পুলিশে গুলি করার পর আমার ছেলে ওখান থেকে পড়ে যায়। রাস্তায় থেকে আমার ছেলে মারা গেছে। হসপিটাল পর্যন্ত এনাম পর্যন্ত পৌঁছাতে পারেনি। অপরদিকে নারায়ণগঞ্জে গত 18 জুলাই বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে চিটাগং রোডে পেটে গুলিবিদ্ধ হন তুহিন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নিয়ে আসে তার পরিবার। পরে অবস্থার অবনতি হলে 9 জুলাই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 23 জুলাই মারা যান তিনি। নারায়ণগঞ্জ চিটাং রোড ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলি খাইছে। অপারেশন করার পরে লাইফ সাপোর্টে থাকার পরে 3 দিন পরে মারা গেল। এরকম মৃত্যু কাম্য নয় বলে তার পরিবারের প্রতি সমবেদনা জানান ধল্লা ইউপি চেয়ারম্যান। কোনো নিহতই তো কাঙ্ক্ষিত না, এটা অবশ্যই হৃদয় বিদারক, এটা অবশ্যই দুঃখজনক। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান নিহতদের পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের যন্ত্রাংশ কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একটি মাইক্রোস্কোপ যন্ত্র ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে 2,42 লক্ষ টাকা। হদিস নেই 1,38 লক্ষ টাকার 22টি পণ্যেরও, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। তবে এই অনিয়মের দায় নিতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। 2022-23 অর্থ বছরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের 71টি যন্ত্রাংশ ক্রয়ে 7,45 লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্পের যন্ত্রাংশ কেনাকাটাই দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে ব্যাপক অনিয়ম। একটি মাইক্রোস্কোপ কিনতে সরকারের 50 লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় দেখানো হয় 2,42,52,000 টাকা। তবে এই মাইক্রোস্কোপ সেটটির প্রকৃত দাম জানতে নজর দেওয়া যাক আন্তর্জাতিক বাজারে। ইন্ডিয়ান বৃহত্তর অনলাইন শপ ইন্ডিয়া মার্টে দেখা যায় নিকন ব্র্যান্ডের ইক্লিপ TI2 মডেলের মাইক্রোস্কোপটির দাম ভারতীয় মুদ্রায় 18 লাখ রুপি, যা বাংলা টাকায় প্রায় 25 লাখ টাকা। এমন তথ্য যেন রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তাহলে প্রশ্ন ওঠে, ব্যয় দেখানো বাকি 2,17,50,000 টাকা গেল কোথায়? অনিয়ম এখানেই শেষ নয়। সরকারি অর্থে কেনা 71টি পণ্যের মধ্যে হদিস নেই 1,38 লাখ টাকার 22টি পণ্যের। অর্থাৎ সব মিলিয়ে এসব পণ্য কিনতে জনগণের দেওয়া ট্যাক্সের তসরুপ হয়েছে 3.5 কোটি টাকা। শিক্ষক নেতারা বলছেন, এমন অনিয়ম ও দুর্নীতির দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেটির বরাদ্দ কেনার কথা 50 লক্ষ টাকা, সেটি অতিরিক্ত টাকা দিয়ে কেনার কোনো সুযোগ নেই। ল্যাবের যন্ত্রাংশ ক্রয়ের জন্য যে এস্টিমেশন থাকে তার অতিরিক্ত বাজেট করেছে, এটা কখনো পারে না এবং এটা এক ধরনের, এটাকে আমি একটা দুর্নীতির অংশ বলবো। যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সত্যতা মিললেও এর দায় নিতে নারাজ দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। খোদ টেন্ডার মূল্যায়ন কমিটির সভাপতি প্রভিচি মাহবুবুর রহমান বলছেন, এমন অনিয়মের বিষয়ে কিছুই জানা নেই তার।
এক সময় আমি এটা বলছিলাম যে আপনারা আমাকে দিয়ে সই স্বাক্ষর করাবেন, তো আমি তো এগুলো তো জানি না। তো তখন তারা তো একটু রাগান্বিত হয়ে বলে, বেশি বোঝো নাকি তুমি। কতটা অনিয়ম হয়েছে না হয়েছে এই বিষয়ে আমার কাছে তথ্য নাই। আমার কাছে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর আমরা তালিকা কমপ্লিট করার পরে আমরা সেগুলো মিলাই দেখতে পারবো। টেলিস্কোপ ক্রয় করা হয়েছে এবং আপনি যে অভিযোগগুলো উত্থাপিত করলেন 22টা মুখটা, এটা আমার জানা নেই। যদিও যন্ত্রাংশ ক্রয়ে দুর্নীতির বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো পণ্য হয়তো এর সাথে ম্যাচিং হচ্ছে না, কোনো পণ্য ম্যাচিং হচ্ছে, এর পরিবর্তে তখন ওইটা কিনতে হচ্ছে আর কি। এরকম ঘটনা ঘটতে পারে আর কি। তো বিষয়টি আমরা আরও একটু খতিয়ে দেখে যে এরকম কোনো হয়েছে কিনা। সর্বোচ্চ বিদ্যাপীঠে চলছে এমন দুর্নীতি যা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে শিক্ষা ব্যবস্থার। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার অনুমোদন দেয় সংস্থাটি। মোহাম্মদ ইমদাদুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় 1,18,07,561 টাকার সম্পদের তথ্য গোপন ও 87,440 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই চার্জশিট অনুমোদন করে সংস্থাটি। দুদকের তদন্তে আসামি ইমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 51,44,900 টাকা অর্জনের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এই বিষয় নিশ্চিত করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন আইন 2004-এর 27-এর 1 ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন করে কমিশন। এর আগে রমনা মডেল থানায় রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী ইমদাদুল ইসলামের নামে 1,18,07,561 টাকার সম্পদের তথ্য গোপন ও 27,440 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 2 দিন টানা বৃষ্টি হলেও কমতে পারে আজ ও আগামীকাল। বৃষ্টি কমলেও 2 দিন বিরতি দিয়ে আবারও অঝোর ধারায় বৃষ্টি শুরু হতে পারে, যার ফলে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই মাসে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বেশিরভাগ নদী বন্দরকে 2 নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত ফেনী ও বান্দরবান। টানা 2 দিনে ভারী বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়ে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3 স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফেনীর 15টি গ্রামের অন্তত 3,000 পরিবার পানিবন্দী। এদিকে গত 24 ঘন্টায় সর্বমোট 108 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে। বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে শহরের ক্যাচিংঘাটা, ছাইঙ্গা সড়ক, ইসলামপুর, ব্রিগেড এলাকা, পুলপাড়া, কাশেমপাড়া সহ অনেক নিম্নাঞ্চলে। বিভিন্ন স্থানে রাস্তা ও ব্রিজের উপরে পানি উঠেছে। এদিকে পাহাড় ধসের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পাহাড়বাসীর। কোটা আন্দোলন ঘিরে সারা দেশ যখন থমকে ছিল, তখনও সচল ছিল পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর। কঠোর নিরাপত্তায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখে কর্তৃপক্ষ। বন্দরের স্থাপনা ও নিরাপত্তায় তৎপর ছিল আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনী। সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আব্দুল্লাহ। কয়েক মাস আগে এই জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা।
কোটা আন্দোলন ঘিরে সারা দেশ যখন স্থবির ছিল তখন নির্বিঘ্নে পায়রা বন্দরে কয়লা খালাস করে এমভি আব্দুল্লাহ। এই কয়লা দিয়ে সচল রয়েছে পায়রার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। 18 তারিখে এখানে 2টি জাহাজ আগমন করেছে এবং এখনো কার্গো খালাসের কাজ শেষ করে চলে যাবে এবং তার আগের দিন হচ্ছে যে এখান থেকে একটি জাহাজ কার্গো হ্যান্ডলিং শেষ করে পায়রা বন্দর ত্যাগ করেছে। পায়রা বন্দরের যে আমাদের যে অপারেশনাল কার্যক্রম 100% সচল রয়েছে। বন্দরের নিরাপত্তায় তৎপর আনসার ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনী। স্থানে স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বন্দর সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চালু রয়েছে প্রথম জেটির অসমাপ্ত কাজ। বন্দর আমাদের নিজস্ব নিরাপত্তা এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। আমাদের সার্বিকভাবে যে নিরাপত্তা মধ্যে আমাদের যে জেটি টার্মিনাল এবং আমাদের জেটি এলাকায় যে লোডিং আনলোডিং অব্যাহত রয়েছে, জেটি রাস্তা এবং আমাদের ব্রিজের যে কার্যক্রম নির্মাণ কাজ অব্যাহত রয়েছে এবং আমাদের 1200 থেকে 1400 শ্রমিক প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছে। জুলাই মাসে 8টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করে। এই সময় রাজস্ব আয় হয় প্রায় 50 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা নিহতের জেরে যে কোনো সময় শুরু হতে পারে ইরানের প্রতিশোধমূলক হামলা। এ পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বাইডেন প্রশাসনের ধারণা শীঘ্রই অপ্রত্যাশিত হামলা আসতে পারে ইরানের পক্ষ থেকে। এদিকে সাবেক রুশ প্রেসিডেন্টের অভিযোগ, অঞ্চলটিতে অশান্তির মূল কারণ যুক্তরাষ্ট্র। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও বড় যুদ্ধের শঙ্কা। অঞ্চলটির অভিমুখে রওনা হয়েছে অতিরিক্ত মার্কিন যুদ্ধ বিমান ও রণতরী। পরিস্থিতি কতটা ঘোলাটে হলে রণতরী পাঠাতে পারে বাইডেন প্রশাসন তা স্পষ্ট। শুক্রবার পেন্টাগন জানায় রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইরান ও ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি প্রশমিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে লয়েড অস্টিনের কথা হয়েছে। তেল আবিবের নিরাপত্তায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন। দেশটির কর্মকর্তাদের মতে শীঘ্রই ইরানের পক্ষ থেকে অপ্রত্যাশিত হামলা হতে পারে ইসরায়েলে। গেল এপ্রিলে ইরান যেভাবে আক্রমণ করেছিল এবারও তার ধরন একই হতে পারে। কিন্তু গোটা পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণের কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। শুধু ইরানই নয়, ইরান সমর্থিত সশস্ত্র হুতিসহ অন্যান্য গোষ্ঠীগুলিও এতে যোগ দেওয়ার শঙ্কা রয়েছে। শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হলেও হাজারে নেতা রয়েছেন। নেতানিয়াহু যদি মনে করেন হামাস শেষ, এটি তার ভুল ধারণা। যারা আছেন তারাই নেতৃত্ব দেবে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল ধ্বংস না হয়। হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যায় চরম অশান্ত অঞ্চলটি। এই বাস্তবতায় আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘাতের মধ্যেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে, এমনটাই মনে করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রাম পোস্টে পুতিনের এই ঘনিষ্ঠ অভিযোগ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মূল হোতা যুক্তরাষ্ট্র। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়েছে কমলা হ্যারিসকে। স্থানীয় সময় শুক্রবার দলটির প্রতিনিধিরা মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেন। ভার্চুয়ালি এই ঘোষণা দেন ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন। ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত লক্ষ্যে গেলে বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে দলটি। আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট প্রদানের সুযোগ থাকছে। যদিও মনোনয়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় 2350 প্রতিনিধির সমর্থন পেয়েছে কমলা হ্যারিস। আস্থা রাখায় এক প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। চীনের শানজি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে 28 জনের। এখনও নিখোঁজ অন্তত 24 জন।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই দিন সন্ধ্যা 6টার দিকে 25টি গাড়ি জিনকিয়ার নদীতে তলিয়ে যায়। সম্প্রতি টাইফুন গেইমি তাণ্ডব চালায় চীনের একাংশে। এতে দেশটির দক্ষিণাঞ্চলের হুনান প্রদেশের পরিস্থিতিও নাজুক। অতিবর্ষণে তলিয়ে গেছে লোকালয়, পানিবন্দী হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসন জানায় প্রদেশটিতে বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 30 জন, নিখোঁজ 35 জনের বেশি। পাকিস্তান সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। প্রথম দিন হয়েছে ফিটনেস টেস্ট। ভোর 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে রানিং সেশনের মাধ্যমে অনুশীলন শুরুর কথা ছিল, তবে বৈরী আবহাওয়ার বৃষ্টির কারণে সেটা বাতিল করে একই সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম সেশনের মধ্য দিয়ে শুরু হয় ফিটনেস টেস্ট। প্রথম দিনে ফিটনেস টেস্টে অংশ নেন 14 ক্রিকেটার। 16 জুলাই ফিটনেস টেস্ট দেয়ায় আজ ছিলেন না মুশফিকুর রহিম। ফিটনেস টেস্ট শেষে বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম জানান, ইনজুরির শঙ্কায় থাকা তাসকিনের ফিটনেস নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা হবে। রোববার থেকে মিরপুরে স্কিল ট্রেনিং শুরু হবে। ইনজুরি কনসার্ন যদি থেকে থাকেও যাদের থাকে আমরা তো ওগুলোতে রেস্ট্রিকশন দিয়ে রাখি, তো ওরা ইনজুরি নিয়ে কাজ করে। আর স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে, এতটুকু বলা যায়। প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। অন্য কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে মরক্কো। এছাড়া শেষ 8-এ জয় পেয়েছে স্পেন ও মিশর। বোর্দোতে ম্যাচের 5 মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেল 51 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমুমার্ক। 70 মিনিটে হাকিমের গোলের মধ্য দিয়ে ম্যাচটাকে নিজেদের করে ফেলে মরক্কো। আর 90 মিনিটে চতুর্থ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার অ্যাটলাস লায়ন। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় চীন ধরে রেখেছে তাদের আধিপত্য। 13 স্বর্ণ, 9টি রৌপ্য আর সমান ব্রোঞ্জ জিতে মোট 31টি মেডেল জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে দেশটি। জুডোকার টেডি রাইনারের স্বর্ণ পদক তালিকার দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে স্বাগতিক ফ্রান্স। এদিকে সাঁতারে চলছে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়ার খেলা। মাইকেল ফেলিপসের রেকর্ড ভেঙে 200 মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে চলতি অলিম্পিকে নিজের চতুর্থ গোল্ড জিতে নিয়েছে লিও মার্শা। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় চীন ধরে রেখেছে নিজেদের আধিপত্য। ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এই ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। এই জয়ে 13 স্বর্ণ, 9টি রৌপ্য আর সমান ব্রোঞ্জ জিতে মোট 31টি মেডেল নিয়ে পদক তালিকার শীর্ষে রইল দেশটি। এদিকে সাঁতারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ছেলেদের 50 মিটার ফ্রি স্টাইলে গোল্ড গেছে ক্যামেরন ম্যাকওয়েবের গলায়। 50 মিটার সাঁতারের অস্ট্রেলিয়ার এটি প্রথম স্বর্ণ। আর মেয়েদের 200 মিটার ব্যাকস্ট্রোকের নতুন অলিম্পিক রেকর্ড গড়ে গোল্ড জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিয়ন। আর লিও মার্শা মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে 200 মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে চলতি অলিম্পিকে নিজের চতুর্থ গোল্ড জিতে নিয়েছেন। ছেলেদের জুডো রেকর্ড গড়ে 100 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের টেরি রাইনার। এই জয়ে প্রথম জুডোকা হিসেবে 4টি অলিম্পিক স্বর্ণ জিতলেন রাইনার। অলিম্পিকে জুডোতে সবচেয়ে বেশি 6 পদক তার। আর 11 স্বর্ণ জিতে পদক তালিকায় 2-এ উঠে এলো স্বাগতিকরা। এদিকে মেয়েদের জুডোয় 78 কেজি ওজন শ্রেণীতে ব্রাজিলকে স্বর্ণ এনে দিয়েছেন বিট্রিজ। ফেন্সিংয়ে পুরুষ ইপিই দলীয় ফাইনালসে হাঙ্গেরিকে হারিয়ে সাডেন ডেথে ম্যাচ জিতে স্বর্ণ জিতেছে জাপান। এই ইভেন্টে ব্রোঞ্জ গেছে চেক প্রজাতন্ত্রের ঘরে। এদিকে ছেলেদের ট্র্যাম্পোলিনে জিমন্যাস্টিক্সের স্বর্ণ গেছে ইভান লিভিনোভিচের গলায়। এই ইভেন্টে টোকিও অলিম্পিকেও গোল্ড জিতেছিলেন তিনি, তবে সেবার তিনি খেলেছিলেন বেলারুশের হয়ে। এইবার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে বেলারুশও থাকায় দেশটির খেলোয়াড়দের এবার ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেট হিসেবে খেলতে হচ্ছে প্যারিস অলিম্পিকে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।